শিক্ষকতায় আসার পেছনের গল্পটা কি? শিক্ষকতায় আসার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে বেশ কয়েকটা কারণ হলো, একটা ছিল জেদ। আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর গাবতলীতে একটা কোচিংয়ে ক্লাস নিতাম। তো আমি তো বগুড়ার আঞ্চলিক ভাষায় বেশি কথা বলি, কথা অনেক সুন্দর করে বলতে পারি না, গুছাই বলতে পারি না। এই জন্য 1 মাস ক্লাস নেওয়ার পরে বাদ দিছিল আমাকে, যে বলছিল তোমাকে দিয়ে এই শিক্ষকতা পেশা হবে না, তুমি শিক্ষকতা করতে পারবা না, পড়াতে পারবা না। তো ওইটা একটা জেদ, যে পারবো না কেন, এই জন্য এটা একটা কারণ ছিল। আর একটা কারণ ছিল যে ফ্যামিলির আর্থিক প্রবলেম ছিল, টাকা পয়সার দরকার, হাত খরচের জন্য আমি কোচিংয়ে ক্লাস নেওয়া শুরু করি। তারও কারণ ছিল যে আব্বা চাচ্ছিল না যে আমি পড়াই। আমি যখন বাসায় পড়াতাম শুরুর দিকে 2-1টা বাসায়, আব্বা আমার টিটকারি করতো যে মাস শেষে ব্যাগ নিয়ে যাস, ব্যাগ ভরে ভরে টাকা দিবেনি। তো এগুলা বিভিন্ন কারণ আমার, যে আব্বা এরকম করে বলে কেন। সেজন্য আমি এই পেশায় আসিছি, দেখি এই পেশার মাধ্যমে কোনো কিছু করা যায় কিনা। আব্বাকে দেখে দেওয়ার জন্য, আমার কোচিং সেন্টার থেকে বাদ দিছিল, ওনাকে দেখে দেওয়ার জন্য আমি এই পেশায় আসিছি। তারপরে স্টুডেন্টের ভালোবাসা তো আছেই। আমি যখন কোচিংয়ে ক্লাস নিতাম, বায়োলজি পড়াতাম, তো দেখা যাচ্ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি তো অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের দিকে তো বায়োলজি সাবজেক্টটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করেন, অনেক সহজ মনে করে। ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ এগুলো গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছিল যে কোচিংয়ে স্টুডেন্টগুলো আমার ক্লাস করার জন্য বসে থাকতো। আমি যদি যেতে দেরি করতাম, আমার ক্লাস করার জন্য বসে থাকতো। এবং দেখা যাচ্ছিল যে আমি বেশি টাকা নিতাম। ফিজিক্স কেমিস্ট্রির টিচাররা যা টাকা নিত একটা লেকচার দিয়ে, আমি তার চেয়ে বেশি টাকা নিতাম। তো এই যে স্টুডেন্টের ভালোবাসা, আমার ক্লাসের জন্য বসে থাকতো, এগুলো আমার খুব ভালো লাগতো। এই জন্য আমি এই পেশায় আসলে আসছি। আর একটা বিষয়, শিখানো। আমার দ্বারা যদি স্টুডেন্টের উপকার হয়, এই জন্য আসা। এত স্টুডেন্টদেরকে আপনি পড়ান, কিন্তু আপনার স্টুডেন্ট লাইফ কেমন ছিল? স্টুডেন্ট লাইফ অনেক মজার ছিল, অনেক মজা করতাম বন্ধুরা মিলে। প্রাইমারির জীবনটা অনেক মজার ছিল। একটা ম্যাডাম ছিল আমার, অনেক আদর করতো। তারপর হাই স্কুল লেভেল আরো বেশি মজার ছিল। একদিন স্কুল পালানোর সময় আমার স্যার ধরা পড়ছিলাম। স্যার ধরে সেই মার দিছিল। তো অনেক মজা করতাম। কলেজ লাইফও ভালো ছিল, বন্ধুরা মিলে সবাই আড্ডা দিতাম, ঘুরতাম, মজা হতো। তবে প্রবলেম তো একটা ছিল, যে আর্থিক প্রবলেম একটু ছিল, ওইটা সমস্যা ছিল। তাছাড়া এমনিতে অনেক মজার ছিল। বায়োলজি বাদে যদি অন্য কোনো সাবজেক্ট পড়ানোর সুযোগ পেতেন, তবে সেটা কি এবং কেন? মনে হয় সেটা ফিজিক্স হতো। আমি ফিজিক্সও ক্লাস নিছি, প্রথম বায়োলজি ক্লাস নিতাম না আসলে, একটা কোচিংয়ে ফিজিক্স ক্লাস নিচ্ছিলাম। তো প্রথম 6-7টা চ্যাপ্টার পড়াচ্ছি। তারপরে ওই যে তাপের যে চ্যাপ্টারগুলো আছে না, ওগুলো তো কঠিন। ওগুলা যখন চলে আসছে, তখন আমি আমার এক ফ্রেন্ডকে বলছি, এখন থেকে আমি নিব না, এই ক্লাসগুলো তুই নে। প্রথম চ্যাপ্টারগুলো এই যে মহাকর্ষ, অভিকর্ষ, শব্দ, তরঙ্গ, এই চ্যাপ্টারগুলো পড়াতে পারতাম। কিন্তু পরের গুলো অনেক কঠিন লাগতো। হয়তো যদি অন্য কোনো সাবজেক্ট পড়াতাম, তাহলে ফিজিক্সই হয়তো পড়াতাম। এমন একজন মানুষ যার কথায় আপনি সবসময় ইন্সপায়ার হয়েছেন। আমার একটা স্যার ছিল, ফিজিক্স পড়াতো। ওনার পড়ানো আমার অনেক ভালো লাগতো। তো উনি একটা ইন্সপিরেশন। তারপর আব্বা পড়ানো নিয়ে টিটকারি করলেও মা চাচ্ছিল যে আমি পড়াই। এখনো আমার মনে আছে যে আব্বার একবার পা ভেঙে গেছিল, মানে বাজারে শাক কাটে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। আমি পড়াতে আসছি এখানে, তো আব্বা ওখানে ঘাড়েত করে নিয়ে যাচ্ছিল, বৃষ্টিও ছিল, পিছলা পড়ে পা ভেঙে গেছিল। তো আমার সারাদিন জানাইনি। আমি রাত্রে বাড়িতে যাওয়ার পরে শুনছি আব্বার পা ভেঙে গেছে। এই জন্যই জানাইনি, হয়তো আমি পড়ান বাদ দিয়ে তুই বাড়ি চলে যাবো, আমার পড়ানোর ক্ষতি হবি, ঠিক মতো পড়াতে পারবো না, এই জন্য আমার বলেনি। তো মা চাচ্ছিল যে আমি পড়াই, আমি অনেক ভালো করে পড়াই। মা আমার একটা ইন্সপিরেশন, ফিজিক্সের স্যার। আর স্টুডেন্টের ভালোবাসা তো আছে। আরেকদিন আব্বার কারেন্ট শক করছিল, মারা যাওয়ার মতোই। তারপরেও জানাসলো না যে আমি হয়তো দৌড়ে চলে যাব কিংবা টেনশন করব। হ্যাঁ, এই বিষয়গুলোই। মা বড় ইন্সপিরেশন পড়ানো শুরু করার মুহূর্তে, শুরুর দিকে। আর এখন তো মার পাশাপাশি বউ আছে, বউয়ের কথা না বললে তো আবার সমস্যা। স্টুডেন্টদের কি শুধু পড়াশোনায় আবদ্ধ থাকা উচিত, নাকি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা স্কিল ডেভেলপমেন্টটাও জরুরি? পড়াশোনা তো অবশ্যই গুরুত্বপূর্ণ, জরুরি।
তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এটাও অনেক গুরুত্বপূর্ণ। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমেই একজন থেকে আরেকজনকে আলাদা করা যায় না, একজন থেকে আরেকজন আলাদা হয়। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমেই নিজেকে, নিজের দেশকে বিশ্বমঞ্চে সবার সামনে প্রেজেন্ট করা যায়। অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ পড়াশোনার পাশাপাশি। একজন স্টুডেন্টের জানা বা শেখাটা বেশি জরুরি নাকি তার রেজাল্টটা বেশি জরুরি? আমার মনে হয় দুইটাই গুরুত্বপূর্ণ, রেজাল্ট প্লাস জানা বোঝা। তবে জানা বোঝা, জানলে, বুঝলে, বুঝে বুঝে পড়লে রেজাল্ট ভালো হবেই। তবে আমার কাছে মনে হয় জেনে বুঝে পড়াটাই ভালো। জেনে বুঝে পড়লেই ওই পড়াগুলো দীর্ঘদিন মনে থাকবে। পরীক্ষার হলে যতই টেনশন থাকুক, বুঝে বুঝে পড়লে সেগুলো পারা যাবে। তো রেজাল্টও গুরুত্বপূর্ণ, তবে জানা বোঝা এটা বেশি গুরুত্বপূর্ণ। টিচার হওয়ার ইচ্ছাটা কি শুরু থেকেই ছিল? না, শুরু থেকে এই পেশাতে আসার ইচ্ছা ছিল। আমি কোনোদিন অন্য কোনো চাকরির জন্য আবেদন করিনি। আমার প্রথম থেকেই পড়ানোটাই ভালো লাগতো। এই যে বললাম, আমার এক ফিজিক্সের স্যার ছিল, ওনার পড়ানো অনেক ভালো লাগতো আমার। তো আমার তখন থেকেই মনে হচ্ছিল যে আমি বড় হলে এরকম টিচার হব, আমি পড়াবো। শুরু থেকে এটাই ইচ্ছা ছিল। এত ব্যস্ততার মাঝখানেও ফ্যামিলিকে সময় দেওয়া হয় কিভাবে? সারাদিন পড়াতেই চলে যাই। সেই সকাল 7টা থেকে শুরু করি, 11:30 12টা পর্যন্ত টানা পড়াই। আবার 2টা থেকে রাত 8টা পর্যন্ত টানা পড়াই। ফ্যামিলির সময় দেওয়া হয় না ওই রকম। ওই দুপুরের ওই 2-3 ঘন্টা ফ্যামিলির সাথে দেখা হয়। আমি একসময় বলতাম যে আমি অনেক সকালে চলে আসতাম, আগে তো সারাদিন থাকতাম, সারাদিন পড়াতাম, দুপুরেও যেতাম না। আমার প্রথম সন্তান যখন হয়, আমি বাড়ি বলছিলাম ও আমাকে চিনবেই না, ও আমাকে চিনবেই না যে আমি ওর বাপ। কারণ আমি রাত্রে যাই দেখি ঘুমাচ্ছে, সকালে চলে আসি, ওই ঘুম ঘুম দেখেই চলে আসি। সময় দেওয়া হয় না। তারপরে শুক্রবার, ফ্রাইডে একটু সময় দেওয়া হয়, ওদের সাথেই থাকি, সুযোগ হলে ওদের ঘুরতে নিয়ে যাই। তাছাড়া বেশিরভাগ সময় বাড়িতেই থাকি। অনেক প্রতিকূলতা ফেস করতে হয়, এসব প্রতিকূলতা হ্যান্ডেল করেন কিভাবে? ওই সময়গুলো মাথা ঠান্ডা রাখি। অনেক পড়ানোর সময় তো অনেক ঝামেলা আসেই। যেমন আমি এই জলেশ্বরী তলাতে পড়ানোর পাশাপাশি যখন কালীতলাতে শুরু করি, ওখানে অনেকে অনেক কথা বলছে। একজন বলছিল, স্যার এখানে স্টুডেন্টই পাবে না, জলেশ্বরী তলাতে পড়াই, ওখান থেকে ভাড়া করে নিয়ে এসে পড়ানো লাগবে। তো মাথা ঠান্ডা রাখছি, আমি কিছু বলিনি, ঠান্ডা রাখছি। তারপরে এই যে অনলাইন আমি শুরু করছি, অনলাইন গত বছর এইভাবে শুরু করা হয়নি, কিছু স্টুডেন্ট ছিল, কিন্তু এবার ইচ্ছা আছে আরো বড় পরিসরে শুরু করা। এবছর না হোক হবে এক সময়। তো আমি অনলাইন প্ল্যাটফর্ম মানিক্স বায়োলজি, এটা আরো সারা বাংলাদেশে মানুষ যেন জানে, আর এর নামটা যেন জানে, আমাদের দ্বারা যেন উপকৃত হয়। তো বাধা তো আসে অনেক, আমি মাথা ঠান্ডা রাখি আর সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়, যা হয় হবে। আমি পাল্টা বাধা আসলে আমি পাল্টা তার বিরুদ্ধে কোনো অ্যাকশন কিংবা কোনো কথা বলা আমি কোনোদিনও বলি না। আমি এমনকি কোনো স্যারকে নিয়েও আমি কোনোদিন উল্টাপাল্টা কথা আমি ক্লাসেও বলি না। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি রকম পরিবর্তন চান? শিক্ষা ব্যবস্থা যা আছে ভালোই আছে, পরীক্ষার সিস্টেম থাক, ক্লাস থাক। মাঝখানে তো পরীক্ষা সিস্টেম মনে হয় উঠে গেছিল। তো এখন যেটা আছে থাক, তবে ক্লাসগুলো আরো ডিজিটালাইজড করা দরকার। ক্লাসে স্মার্ট বোর্ড প্রত্যেকটা কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে থাকলে মনে হয় ভালো হবে। টিচারদের পড়াতে সুবিধা হবে, স্টুডেন্টের পড়া বুঝতেও সুবিধা হবে। একজন স্টুডেন্টের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? আচ্ছা, একজন স্টুডেন্টের লক্ষ্য হওয়া উচিত অবশ্যই ভালো মানুষ হওয়া লাগবে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হওয়া লাগবে, ভালো মানুষ হতেই হবে। আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এ অংশগ্রহণ করতে হবে, এগুলো জানতে হবে। তাহলেই ভালো কিছু করতে পারবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এত স্টুডেন্ট পড়ান, এত স্টুডেন্টের ভালোবাসা ও সম্মান পান, এই অনুভূতিটি কেমন? অনেক মজা লাগে, ভালো লাগে। যখন বাইরে যাই, অনেকে চেনে, কাছে আসে, সালাম দেয়, কথা বলে। এর আগে গত বছর ঢাকায় গেলাম, ঢাকা ভার্সিটিতে ঘুরতেছি, দেখা যাচ্ছে 3-4টে স্টুডেন্ট দৌড়ে চলে আসছে, দৌড়ে চলে এসে সালাম দিছে। আমি তো ওইভাবে চিনতেছি না, সালাম দিয়ে বলতেছে, স্যার আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আমি পড়ছি আপনার কাছে। তো
তারপরে ঢাকা মেডিকেল ওইখানে ঘোরার জন্য গেছিলাম। তো আমাদের অনেক স্টুডেন্ট ওরা আসে কথা বলে, ভালো লাগে, অনেক ভালো লাগে যে আমাকে চেনে, বাইরে ঘুরতে গেলেও চেনে, এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগে। অবসরের কোনো পরিকল্পনা আছে কি? নববছরে যাওয়ার কোনো ইচ্ছা নাই। আমি অনলাইন পড়াবো, আমাকে সারা বাংলাদেশের মানুষ চিনবে, আমি চাই আমাকে চিনুক। অবসরে যাব না, আমি যতদিন সুস্থ আছি আল্লাহর রহমতে পড়াবো। কারণ আমার দ্বারা যদি স্টুডেন্টের উপকার যতদিন হবে আমি পড়াতেই থাকবো। যখন দেখবো পড়াতে পারতেছি না, ভালো পড়াতে পারতেছি না, তখন আমি পড়াবো না। কিন্তু যতদিন সুস্থ আছি আমার দ্বারা স্টুডেন্ট উপকৃত হবে, আমার পড়া বুঝবে, আমি ততদিন পড়াবো ইনশাল্লাহ। আপকামিং ডক্টরদের নিয়ে কি বলতে চান? আপকামিং ডক্টর যারা হবা তাদের উদ্দেশ্যে আমার বলা যে তোমরা অবশ্যই মানুষের সেবা করবা, দেশের সেবা করবা। এই যে আমাদের দেশ থেকে অনেকে বাইরে যায় চিকিৎসার জন্য, এটা যেন যাওয়া না লাগে, দেশে যেন ভালো চিকিৎসা হয়, তোমরা এই দিক খেয়াল রাখবা, ভালো মানুষ হবা, এই তো। যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিছু টিপস। যাদের ইচ্ছা যে মেডিকেলে পড়বা ভবিষ্যতে, তারা এখন থেকে মূল বইটা ভালো করে পড়বা, মূল বইয়ের বিকল্প নাই, মূল বই পড়তে হবে, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে পড়া লাগবে। আর এই যে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে হবে, এমসিকিউ, এখান থেকে প্রশ্ন আসতেছে মেডিকেলে, মূল বই বুঝে বুঝে পড়তে হবে। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো ভালো করে পড়তেই হবে, সাথে সাথে ইংলিশ, জিকে এগুলো পড়তে হবে। কারণ ইংলিশ, জিকে এগুলাতে খারাপ করার কারণেও এবার দেখলাম অনেকের চান্স হয়নি। অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে এগুলা ভালো করে পড়তে হবে। একটা জিনিস বারবার পড়া লাগবে, বারবার পড়লেই মনে থাকবে, যত টেনশনই থাকুক পরীক্ষার রুমে এগুলা পারবা। আর যদি রিভিশন কম দাও, বেশি বুঝে বুঝে না পড়ো, জানা জিনিসও ভুল করবা পরীক্ষার হলে। ইয়ুথদের উদ্দেশ্যে কি বলতে চান? ওই একটা কথাই বারবার বলতেছি, তোমাদের ভালো করে পড়াশোনা করতে হবে, দেশের সেবা করতে হবে, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে হবে, আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এগুলা থাকতে হবে, এই তো। ওয়াইবিসি এর কার্যক্রম নিয়ে আপনার মতামত কি? ওয়াইবিসির কার্যক্রম অনেক ভালো, আমার অনেক ভালো লাগে ব্যক্তিগতভাবে। সবার ওয়াইবিসির সাথে থাকা আমাদের দরকার, না? হ্যাঁ, এদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো অনেক ভালো। ওয়াইবিসি টক্সকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, কথা বলানোর জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, মানিক্স বায়োলজির জন্য দোয়া করবেন। আমরা যেন স্টুডেন্টের সাথে থাকতে পারি, আমাদের দ্বারা যেন স্টুডেন্ট উপকৃত হয়। আসসালামু আলাইকুম।